আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুদ্ধে ইরানের কাছে পদদলিত ইসরায়েলের কথিত সামরিক শক্তির অহংকার। মুখোমুখি প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান, ইসরায়েলি সেনাবাহিনীতে বিদ্রোহ, প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ উড়িয়ে দিল আইডিএফ। ইরান ঘিরে বিশ্বযুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রকে শঙ্ক দেবে কি উপসাগরীয় জোট? দ্য ন্যাশনাল রিপোর্ট। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ভারত সীমান্তে চীনের তৈরি অত্যাধুনিক 250 হাইউডজার মোতায়েন পাকিস্তানের। আমি ডিগ্রির কাগজ দেখাবো, সম্রাট মোদি কি দেখাবেন? চ্যালেঞ্জ ককরোচ প্রধানের। শিক্ষার্থীদের আন্দোলনের পর বিহার মধ্যপ্রদেশের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এবার বিস্তারিত। যুদ্ধে ইরানের কাছে পদদলিত ইসরায়েলের কথিত সামরিক শক্তির অহংকার। মধ্যপ্রাচ্যে এমন একটি বিশ্বাস ছিল যা বছরের পর বছরে কেউ ভাঙতে পারেনি। তা হলো ইসরায়েলের আকাশে ঢুকে সফলভাবে হামলা চালানো প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি আর আমেরিকার পূর্ণ সমর্থন, সব মিলে ইসরায়েলকে ধরা হতো এক অপ্রতিরোধ সামরিক শক্তি হিসেবে। কিন্তু শেষ কয়েক মাসের এই যুদ্ধের পর সেই বিশ্বাসেই কি ফাটল ধরেছে? কারণ এখন শুধু ইরানের হামলা নয়, আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন এই সংঘাত ইসরায়েলের বহু বছরের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মস্কো ভিত্তিক প্রবীণ সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক জন হেলমারের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন শুধু ক্ষয়ক্ষতি নয়, বরং মানসিক ও কৌশলগত। তার ভাষায়, ইরান একাধিকবার এমন হামলা চালাতে সক্ষম হয়েছে যে ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে। ইসরায়েল এবং তার মিত্ররা এসব ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করলেও বাস্তবে এর কৌশলগত গুরুত্ব অঙ্গীকার করা কঠিন। কারণ এতদিন যে প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অভেদ্য বলা হতো, সেটি যে শতভাগ অপ্রবেশযোগ্য নয়, এই বার্তাটাই এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এখানেই শেষ নয়। হেলমারের মতে যুদ্ধ যত এগিয়েছে তত স্পষ্ট হয়েছে ইসরায়েল একা এই সংঘাত দীর্ঘ সময় ধরে পরিচালনা করতে পারছে না। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ এবং সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের সামনে দাঁড়াতেই পারত না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বড় মূল্য দিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে কয়েক মাসের সংঘাতে বিপুল সংখ্যক প্যাট্রিয়ট, থার্ড টমাহক এবং অন্যান্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। একদিকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, অন্যদিকে অস্ত্রের মজুতও ধরে রাখতে হবে। আর এখানে ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তির কথা উঠে আসে, তা হলো হরমুজ প্রণালী। এই জলপথ ইরানের হাতে থাকা এমন একটি কৌশলগত চাপের কেন্দ্র যার প্রভাব সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে পড়ে। অন্যদিকে ইসরায়েল এখনো শক্তিশালী সামরিক সক্ষমতা ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র অঞ্চল ছাড়ছে না, কিন্তু এই যুদ্ধ একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলে যুদ্ধের ফল নির্ধারণ করা যায় না। আর ইরানেরই মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে ফেলেছে। অর্থাৎ এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হয়তো ধ্বংসস্তূপে নয়, বরং ভেঙে যাওয়া সেই ধারণার, যেখানে মনে করা হতো ইসরায়েলের সামরিক আধিপত্য কখনো চ্যালেঞ্জের মুখে পড়বে না। আর সবচেয়ে বড় হয়ে উঠেছে একটি প্রশ্ন, যে সামরিক আধিপত্যকে এতদিন অটুট বলে মনে করা হতো, সেটি কি সত্যি আগের মতো আছে, নাকি ইরান এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে যার সহজে অস্বীকার করা যাবে না? মুখোমুখি প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান, ইসরায়েলি সেনাবাহিনীতে বিদ্রোহ, প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ উড়িয়ে দিল আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনী ও নেতানিয়াহু সরকারের মধ্যে এক বিরল ও তীব্র দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতাজ টেলিভিশনে সরাসরি ঘোষণা দেন তিনি সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথকে বরখাস্ত করেছেন। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আইডিএফ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানায়, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়ার জামিরের অনুমোদন ছাড়া এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া এবং বর্তমান সংবেদনশীল সময়ে গুরুত্বপূর্ণ কমান্ডারদের পদ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। প্রতিরক্ষামন্ত্রীর কাজ পশ্চিম তীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্লুথের নেতৃত্বে অসন্তুষ্ট ছিলেন, বিশেষ করে ফিলিস্তিনি হামলার প্রতিক্রিয়া এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে তিনি ব্লুথের কঠোর অবস্থানের সমালোচনা করেন। সম্প্রতি ব্লুথ একটি ফিলিস্তিনি নাগরিকের প্রতি যৌন নির্যাতনের ঘটনায় জড়িত একজন বসতি স্থাপনকারীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলে কাদাজ ক্ষুব্ধ হন এবং পরে ওই ব্যক্তির কারাগার পরিদর্শন করেন। অন্যদিকে আইডিএফ জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা চিফ অফ স্টাফের সঙ্গে সমন্বয়হীন ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আমি জীবনে এরকম কিছু দেখিনি এবং বিরোধী নেতা গদি আইজেনকট
এটিকে অভূতপূর্ব অধঃপতন বলে অভিহিত করেছে। এই দ্বন্দ্ব এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চলছে। কয়েক সপ্তাহ আগে সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং আগামী 27 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট পিছিয়ে রয়েছে। এর আগে হেরেদি সম্প্রদায়ের ড্রাফট ফাঁকিদের গ্রেফতার স্থগিতের আইন নিয়েও নেতানিয়াহু সরকারের মধ্যে বিতর্ক চলছিল। এই ঘটনা নেতানিয়াহুর জন্য আরো লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিক্ষুব্ধ জনতা বিবিকেও সরানোর দাবি তুলেছে। ইরান ঘিরে বিশ্বযুদ্ধের সংখ্যা, যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে কি উপসাগরীয় জোট, এমনই রিপোর্ট প্রকাশ করেছে দ্য ন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক যুদ্ধ। এই সংঘাতে ইরান, চীন ও রাশিয়া একই অক্ষের অংশ। এই সংঘাতে শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানবে। নিউ ইয়র্ক সাংবাদিক মানাস ক্রানিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিআইএ পরিচালক মাইক পম্পেও। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেয়েও বড়। এটি একটি বৈশ্বিক যুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে একটি নির্ণায়ক পদক্ষেপ নেবে বলে বিশ্বাস করেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের উপর আরোপিত অর্থনৈতিক চাপ দেশটির অভ্যন্তরীণ জীবনযাত্রাকে এরই মধ্যে দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত করছে, যদিও বাইরের বিশ্ব সেই প্রভাব পুরোপুরি দেখতে পাচ্ছে না। একই সঙ্গে তিনি চলমান সংঘাতের অবসানের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপের কথাও তুলে ধরেন। সংঘাতের অবসানের রূপরেখা হিসেবে তিনি 3টি বিষয়ের উপর জোর দেন: অবিরাম অর্থনৈতিক চাপ, কূটনৈতিক তৎপরতা এবং সামরিক চাপ। তার মতে এই 3টি পদক্ষেপ একসঙ্গে চলতে হবে। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু এর মধ্যে মৌলিক কোনো মত পার্থক্য নেই। তিনি আরো দাবি করেন, চীন ইরানে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে, তবে পম্পেওর মতে তারা অস্বীকার করছে বলেই বিষয়টি আরো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। পম্পেওর ভাষায়, সামরিক অভিযানের ক্ষেত্রে তিনি বলেন, বেসামরিক লক্ষ্যবস্তু এড়িয়ে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইসরায়েলের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, কারণ তেহরান মনে করে এসব দেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলবে না। তবে পম্পেওর বিশ্বাস, উপসাগরীয় দেশগুলো শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের জন্য একটি উন্মুক্ত ও অবাধ হরমুজ প্রণালী অপরিহার্য। তার ভাষায়, বিকল্পটি অকল্পনীয়। আগামী 1 দশক ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী ভাড়া নিয়ে ব্যবহার করার চিন্তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সাক্ষাৎকার শেষের দিকে পম্পেও বলেন, উপসাগরীয় অঞ্চলের বাইরেও সবচেয়ে বড় ঝুঁকি হলো পশ্চিমা সভ্যতার নিজেদের প্রতি আস্থা হারিয়ে ফেলা। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি এবং সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে 2 ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানি কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ড কার্যকর করা 2 ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ এবং পৌরিয়া শাফভাত। তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনা সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছিল। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, সোমবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় ফের শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের পরিকল্পনাও নেই। 2025 সালের জুনে ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করলে 2 দেশের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়। পরে যুক্তরাষ্ট্র সংঘাতে যুক্ত হয়। শেষ পর্যন্ত ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে ওই সংঘাতের অবসান ঘটে। ভারত সীমান্তে চীনের তৈরি 250টি SH-15 ট্র্যাক মাউন্টেন সেলফ প্রোপেলড হাইওয়েজার মোতায়েন করেছে পাকিস্তান। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পাকিস্তান তাদের এই 155 মিলিমিটারের কামান ব্যবস্থাপনাগুলো সুসংগঠিতভাবে স্থাপন করতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
এই কাউন্টার টেরোরিজম অভিযানের নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল বলে দাবি করেছে ভারত। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা নরিনকোর তৈরি SH-15 মূলত পিপলস লিবারেশন আর্মির ব্যবহৃত PCL-181 হুইলড সেলফ প্রোপেড হাইউডজারের রপ্তানির সংস্করণ। 6x6 আর্মড শানশি ট্রাক চ্যাসিসের ওপর স্থাপিত এই কামান ব্যবস্থা দ্রুত মোতায়েন ও উচ্চ গতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এবং দুর্গম এলাকায় দ্রুত অবস্থান পরিবর্তনে সক্ষম। এই 155 মিলিমিটার 52 ক্যালিবারের আর্টিলারি প্ল্যাটফর্ম থেকে মানসম্মত ন্যাটো স্ট্যান্ডার্ড গোলাবারুদ ছুড়ে 30 থেকে 40 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। অন্যদিকে রকেট অ্যাসিস্টেড ল্যাব প্রজেক্টাইল ব্যবহার করে এটি দিয়ে 53 থেকে 72 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো যায় বলে জানা গেছে। এটি একটি স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক স্ট্যাবিলাইজিং স্পেড দ্বারা সজ্জিত। ফলে এর ক্রুরা খুব দ্রুত কামান প্রস্তুত করে মিনিটে 6 রাউন্ড গুলির বোমা বর্ষণ করতে পারে। প্রতিপক্ষ ঠিকঠাক বুঝে ওঠার আগে এটি দ্রুত স্থান পরিবর্তন করে সরে যেতে পারে। আমি ডিগ্রির কাগজ দেখাবো, সম্রাট মোদি কি দেখাবেন? চ্যালেঞ্জ ককরোচ প্রধানের। আমি ডিগ্রির কাগজ দেখাবো, মোদি কি দেখাবেন? নিজের বৃত্তি ও শিক্ষা ঋণের নথি প্রকাশের ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত ডিগ্রি প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এই চ্যালেঞ্জ জানান। সুরাটের তথ্য অধিকার কর্মী অমিত তিওয়ারি দীপকের পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিয়ে তদন্তের দাবি জানানোর পরই তিনি এই প্রতিক্রিয়া জানান। আরটিআই কর্মী অমিত তিওয়ারি দীপকের পরিবারের আর্থিক বিষয়ে তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করেন। তিনি জানতে চেয়েছেন দীপকের বাবা দীপকে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত জুনিয়র প্রকৌশলী কিভাবে ছেলের বিদেশে উচ্চশিক্ষার খরচ যোগালেন তা তদন্ত হওয়া উচিত। অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা ভিডিওতে দীপকে বলেন তিনি তার বৃত্তির চিঠি ও শিক্ষা ঋণের নথি প্রকাশ করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আমি আমার বৃত্তির চিঠি ও শিক্ষা ঋণের নথি দেখাতে প্রস্তুত, সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন? ভিডিওতে হিন্দিতে তিনি বলেন, সবাইকে হ্যালো, আমি এইমাত্র দেখলাম যে বিজেপির একজন কর্মী আমার বিরুদ্ধে আরটিআই দাখিল করেছেন এবং তিনি জানতে চান আমি কিভাবে আমার শিক্ষা সম্পন্ন করেছি। তাই আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের নেতা কি তার ডিগ্রি দেখাবেন? আমি আমার বৃত্তির চিঠি ও শিক্ষা ঋণের চিঠি দেখাতে প্রস্তুত আছি। আপনাদের নেতা কি তার আসল ডিগ্রি দেখাবেন? তিনি আরো বলেন, আর আমি বুঝি না তাদের শিক্ষা নিয়ে সমস্যা কোথায়। একজন সাধারণ ছেলে যদি বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকে তাহলে আপনাদের সমস্যা কি? আপনারা শিক্ষার এত বিরোধী কেন? তিনি আরো বলেন, তার শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে শিক্ষার সুযোগ নিয়ে আলোচনা হওয়া উচিত। শিক্ষার্থীদের আন্দোলনে কোণঠাসা হয়ে পড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আন্দোলনের লাগাম টানতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পর্যন্ত মেনে নিতে হয় দলটিকে। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই এবার 3 রাজ্যের 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বড় সুসংবাদ পেয়েছে দলটি। এর মধ্যে বিহারের যে আসনে কখনো হারেনি বিজেপি, সেই বাকিপুরে মুখ থুবড়ে পড়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসলে বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা হারতে চলেছেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের কাছে। সোমবার বিকেল 4টা পর্যন্ত আসা ফল অনুযায়ী প্রথমবার ভোটে দাঁড়িয়ে প্রশান্ত 29 রাউন্ডের ভোট গণনা শেষে 19,000 ভোটে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী রেখা কুমারী কোনো লড়াই দিতে পারেনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র 11,000। উপনির্বাচনে বাকিপুরের মতো বিজেপি মুখ পোড়ালো মধ্যপ্রদেশের দাতি আসনও। এটি কংগ্রেসের দখলে থাকলেও বিজেপি নেতৃত্ব তা ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের প্রার্থী ক্রমশ পিছিয়ে যাচ্ছে কংগ্রেসের কাছে। বিকাল 4টায় কংগ্রেসের প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে রয়েছেন 9,000 ভোটে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধে ইরানের কাছে পদদলিত ইসরায়েলের কথিত সামরিক শক্তির অহংকার। মুখোমুখি প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান, ইসরায়েলি সেনাবাহিনীতে বিদ্রোহ, প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ উড়িয়ে দিল আইডিএফ। ইরান ঘিরে বিশ্বযুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে কি উপসাগরীয় জোট? দ্য ন্যাশনাল রিপোর্ট। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি, ইরানে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। ভারত সীমান্তে চীনের তৈরি অত্যাধুনিক 250 হাইউডজার মোতায়েন পাকিস্তানের। আমি ডিগ্রির কাগজ দেখাবো, সম্রাট মোদি কি দেখাবেন? চ্যালেঞ্জ ককরোচ প্রধানের।
শিক্ষার্থীদের আন্দোলনের পর বিহার মধ্যপ্রদেশের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।